Hello, am I audible and visible? Hello, friends. Am I audible and visible? Am I audible and visible? Yes, I am audible and visible. Visible. শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। আজ কথা বলবো অন সুভাষ রচনাবলী ভলিউম 2 বাই জয়শ্রী প্রকাশন। শুভ সন্ধ্যা। আমি শুরু করছি আজকের এই ভলিউম 2 এর ভূমিকা লিখেছিলেন বিপ্লবী সত্যরঞ্জন বক্সী। আমি এটা পড়তেই হবে, কারণ সত্যরঞ্জন বক্সী এমন একজন মানুষ যিনি দেশবন্ধুর সঙ্গেও কাজ করেছেন, দেশবন্ধুর অনুগামী এবং দেশবন্ধুর সমস্ত ম্যাগাজিনসের এডিটর ছিলেন, অ্যান্ড এ ভেরি ব্রিলিয়ান্ট একাডেমিক ক্যারিয়ার। ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি, দেন ল। তিনি ডেডিকেটেড হিজ লাইফ ফর দি ফ্রিডম মুভমেন্ট, দেশের জন্য। প্রথমে দেশবন্ধুর নেতৃত্বে, তারপর সুভাষচন্দ্রের অনুগামী এবং তার নেতৃত্বে, জেল খেটেছেন। এবং সুভাষচন্দ্রের ভারত থেকে ইন মিড 1941 জানুয়ারিতে এই চলে যাওয়ার যে রহস্যের অন্যতম কারিগর সত্যরঞ্জন বক্সী। ইনি বন্দী হয়েছিলেন, টর্চার হয়েছিলেন জেলের মধ্যে। এনাকে ভারতবর্ষের অল টপ লিডার্স একদম ব্যক্তিগতভাবে জানতেন। আগে বলেছি আমি, সত্যরঞ্জন বক্সী যখন 1945-এ জেলে বন্দী কলকাতায়, মোহনদাস করমচাঁদ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, একদম জেলখানা দেখা করতে এসেছিলেন। হি ইজ সো ইম্পর্টেন্ট। আমি তার লেখাটা একটু পড়ি, ভূমিকাটা। বর্তমান সংগ্রহ বলতে গেলে নেতাজির জীবন বাণী। এই বাণী প্রকটিত হয়েছে প্রায় সকল লেখায়, তার বক্তৃতায়, তার প্রবন্ধ রচনায়। তার লেখা, তার কথা সবই যেন এক সূত্রে গাঁথা। সমস্ত লেখা ও কথার মধ্যে ফুটে উঠেছে বক্তার অন্তঃস্থল, এবং যার সম্বন্ধে বলা কি লেখা, যার সম্বন্ধে বলা কি লেখা সেই তার না বোঝা মনুষ্যত্ব, তার দেশ সেবা এক হিসেবে মানুষের মনুষ্যত্বের বিচার। স্বামী বিবেকানন্দ ও দেশবন্ধু চিত্তরঞ্জন উভয়ই আত্মভোলা সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ সাধক কর্মী, দেশবন্ধু প্রেমিক কবি। উভয়েরই দেশ সেবার সাধক কর্মী। নেতাজি শৈশবে, যৌবনে, প্রৌঢ়ে, বার্ধক্যে দেশ সেবার মাধ্যমে অনন্তের পূজারী। কি ইঙ্গিত করলেন বুঝতে পেরেছেন?
সবাই জানে at the age of 48 years in the year 1945 তিনি হারিয়ে গেছেন। কি লিখছেন সত্যবক্সী? নেতাজি শৈশবে, যৌবনে, প্রৌঢ়ে, বার্ধক্যে দেশ সেবার মাধ্যমে অনন্তের পূজারী। কি ইঙ্গিত দিলেন? একদম মানুষের নরনারায়ণের সাধক। প্রাত্যহিক ঘটনায় প্রতি পদক্ষেপে কর্মী অবশ্য পেয়েছেন সাহসিকতার উন্মাদনা, কর্মের, চিন্তার উদ্বেগ, চঞ্চলতা। নেতাজি পেয়েছেন আরও কিছু, অনেক কিছু। ভয়, ভীতি, শ্রীকৃষ্ণের চোখে বিশ্বের অনন্ত রূপ। ঐতিহাসিক ঘটনাবলী, ওই অনন্তের ছায়া, বিচিত্র রূপ, বড় ঘটনা, ছোট ঘটনা, কিছুই নিরর্থক নয়। কোনো কিছু প্রাণহীন বা উদ্বেলহীন নয়। কোনো কিছুই প্রাণহীন বা উদ্বেলহীন নয়। বেদান্ত একদম। নেতাজি তার পাঠে, তার চিন্তায়, তার কর্মে এক চোখ রেখেছেন ওই অকথিত বাণীতে, অপ্রকাশিত ভঙ্গিতে। তার আদর্শ বিবেকানন্দ ও চিত্তরঞ্জন। রূপ, রস, গন্ধ তাকে চঞ্চল করেছে, কিন্তু সবকিছুর মধ্যে আছেন রসাতীত। নেতাজি উভয়ের পূজারী। আদর্শ বাদ দিলে লেখার ভেতরে, কথার ভেতরে আছে প্রকাশভঙ্গি। নেতাজি কি লেখায়, কি কথায় খুঁজেছেন বিশুদ্ধতাকে। মাজা ঘষা নয়, শুধু মিষ্টতাকে নয়, কিন্তু তাই বলে তার প্রকাশভঙ্গির বিশুদ্ধতা ও মিষ্টত্ব ও মাজা ঘষা চমককে বিরুদ্ধধর্মী নয়। তিনি কেবল দূরের পানে আঁখি মেলে আছেন এ কথা নয়। দূরকে নিকট, বন্ধু করেছেন, পরকে আপন করেছেন। বিবিধের মাঝে আছে মিলন মহান। মিলনের মিল অনেকের চোখে আসে না, নেতাজির চোখে, মনে ছিল, আছে। সকল ধর্মের স্বাধীনতা, সকল মানুষের সমান অধিকার নেতাজির পক্ষে মানা অতি সহজ। 8ই ডিসেম্বর 1978। আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হুম, আই এম অডিবল। ওকে। এবার আমি এবার আমি যাচ্ছি মুখবন্ধ। মুখবন্ধ লিখেছেন আবার সেই চিফ এডিটর বিপ্লবী সুনীল দাস। তার পরিচয় একটু দিয়েছি, আপনারা অনেকেই জানেন। মুখবন্ধ, ওনার মুখবন্ধ স্বাভাবিকভাবেই খুব বড়, প্রায় 10 পাতা। হ্যাঁ, আমি কয়েকটা লাইন পড়ব। এই যে, হ্যাঁ, এই ভলিউমটার মূলত আছে 1928-29-এর ওনার স্পিচেস, পাবলিক স্পিচেস, সেটার কম্পাইলেশন। এই সময়ের সব থেকে বড় ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে 1928 ক্যালকাটা কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস, পার্ক সার্কাস, যেখানে মতিলাল নেহরু কংগ্রেস প্রেসিডেন্ট এবং সুভাষচন্দ্রের সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স, এবং সেখানে সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির যে একটা কন্ট্রাস্ট হচ্ছে, গান্ধীজি তার গ্রুপ আনছে রেজলিউশন ফর দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস, সুভাষচন্দ্র আনছেন রেজলিউশন ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এই যে প্রেক্ষাপট, তার পরের প্রেক্ষাপট, তারপর আপ টু পরের
অল ইন্ডিয়া কংগ্রেস ইন লাহোর। এই জায়গাটা এই 1 বছরের ঘটনা বলি। সুভাষচন্দ্রের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের রেজলিউশন রিপিটেড হয়েছিল। 11th আওয়ারে নেহেরু চিট করেছিলেন, কথা দিয়েছিলেন তিনি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের সাপোর্টে ভোট দেবেন। তিনি 11th আওয়ারে হি ওয়েন্ট টু দ্য ক্যাম্প অফ গান্ধী। গান্ধী পারচেসড হিম, এবং গান্ধীর বশ্যতা স্বীকার করে তিনি বেরিয়ে গেছিলেন। সেই ঘটনা তারপর সারা বছর ব্যাপী সারা ভারতবর্ষে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের পক্ষে ক্যাম্পেনিং করে গেছেন। সেই আন্দোলনের জন্য পরবর্তীকালে 1 বছর পরে সেই গান্ধীকেই 1929 সালে অল ইন্ডিয়া কংগ্রেস প্ল্যাটফর্মে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের রেজলিউশন পাশ করাতে হয়। এখানে অনেকগুলো কায়দা আছে, সেই কায়দাগুলো পরে ডিসকাস করব। একটু বলে নিই আপনাদের সুবিধা হবে। সেই প্রেক্ষাপটেই এই সমস্ত এই ভলিউমটা, ওনার সমস্ত ভাষণাবলী আর এই যে মুখবন্ধটা সুনীলদার, এটা এই প্রেক্ষাপটেই লেখা। এবং শুধু নেহেরুকে উনি পারচেজ করলেন না, নেহেরুকে পুরোপুরি তার ক্যাম্পে নিয়ে নিলেন এবং সুভাষচন্দ্রের সঙ্গে তার দূরত্ব তৈরি করিয়ে দিলেন। আর যে যে নো চেঞ্জ প্রো চেঞ্জারদের, যারা ইয়ং গ্রুপ প্রো চেঞ্জার, যেটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, তাদেরকে দুর্বল করার চেষ্টা হলো। আর তার আগে আরেকটা জিনিস ঘটেছিল, যেটা বলি এই প্রেক্ষাপটে। মতিলাল নেহেরুর সঙ্গে গান্ধীর একটা গোপন চুক্তি হয়েছিল। এই গোপন চুক্তিটা অনেকটাই সম্ভবত দেশবন্ধু জীবিত অবস্থায় এবং সুভাষচন্দ্র জানতে পেরেছিলেন, যেটা মহাকাল পর্যায়ে সুভাষচন্দ্র বলছেন। গান্ধী যে ব্রিটিশের এজেন্ট, এই কথাটা সুভাষচন্দ্র মহাকাল পর্যায়ে বলতে পারছেন, তখন বলা তার পক্ষে সময়ের প্রেক্ষাপটে সহজ, কিন্তু সুভাষচন্দ্র পর্যায়ে এই কথাগুলো বলা সম্ভব ছিল না। উনি একটা জায়গায় লিখেছেন না, যে আমার এবং দেশবন্ধুর যে পেপারসগুলো ছিল সেগুলো ডিসক্লোজ যদি করা যেত, ভয়ঙ্কর কিছু হয়ে যেত। তা তিনি চাননি, কারণ সেই মুহূর্তে কংগ্রেস প্ল্যাটফর্মকে তিনি ভাঙতে চাননি, কারণ ভাঙলে ব্রিটিশের সুবিধে। এবং এই জায়গাটা স্ট্যানলি উলপার্ট চিহ্ন অফ পাকিস্তান বইয়ে খুব পরিষ্কার করে লিখে গেছেন, কিভাবে মতিলাল নেহেরুর সঙ্গে গান্ধীর গোপন চুক্তি হয়েছিল। আস্তে আস্তে দেশবন্ধুকে চিট করো, বিট্রে করো, সেখান থেকে বেরিয়ে এসো, আমি তোমার হাতে আস্তে আস্তে সমগ্র কংগ্রেসকে তুলে দেব, তোমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দেবো। এই যে প্যাক্ট হয়েছিল, এটা বোম্বেতে একদম বিচের নেহরুদের পার্সোনাল যে ঘর ছিল, সেখানে রেসিডেন্স ছিল, সেখানে বসেই হয়েছিল। এটা ডেসক্রাইব করেছে স্ট্যানলি উলপার্ট তার বইয়ে দি জিন্না অফ পাকিস্তান, একদম ডিটেলসে তিনি উইথ এভিডেন্সেস দিয়ে রেখেছেন। এবার আমি পড়ছি এইখান থেকে। হ্যাঁ, শুভেন্দু সেনগুপ্ত। আমি এবার এই যে প্রেক্ষাপট এবার পড়ে যাচ্ছি, কারণ এখানে সুনীলদাও খুব সংযত ভাষা। আচ্ছা, কমিটির সংখ্যাগরিষ্ঠরা চাইলেন ডোমিনিয়ন স্ট্যাটাসই হোক ভবিষ্যৎ ভারতের সংবিধানের বুনিয়াদ, আর সংখ্যালঘিষ্ঠরা চাইলেন পূর্ণ স্বাধীনতা। সুভাষচন্দ্র এই সংখ্যালঘিষ্ঠদের অন্যতম। এরা আরও বললেন, যাদের লক্ষ্য পূর্ণ স্বাধীনতা, তাদের সেই লক্ষ্য সাধনের অবাধ অধিকারও থাকবে। অর্থাৎ সর্বদলীয় সম্মেলনকে বিভক্ত না করেও এদের সংখ্যাগরিষ্ঠের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সম্মেলনের অন্তর্ভুক্ত সংখ্যালঘিষ্ঠদের পূর্ণ স্বাধীনতার লক্ষ্য সাধনের অবাধ অধিকার থাকবে। নেতাজি বিবেকানন্দের সন্ন্যাস চিত্র, এটা আমার কথা নয়, এটা 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 একদম এটা বিপ্লবী বিপ্লবী সত্যবক্সীর কথা। আচ্ছা, কিন্তু সংখ্যাগরিষ্ঠদের এই সিদ্ধান্ত
একটু বেসুরো বাঁধল। 1927-এর মাদ্রাজ কংগ্রেস অধিবেশনে সর্বসম্মত সিদ্ধান্ত ঘোষিত হয়েছে, ভারতের জনসাধারণের অন্তিম লক্ষ্য পূর্ণ স্বাধীনতা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। দেখুন, 27-এ কিন্তু মাদ্রাজ রেজলিউশন ছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সেটা কনভার্ট করে হয়ে গেল 28-এ গান্ধীর ডোমিনিয়ন স্ট্যাটাস। মানে চিটিংবাজি কীরকম চলছে দেখুন, মানে জাস্ট লাইক পেন্ডুলাম। আবার 29-এ আবার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এই যে মানে খুঁড়োর কল চালিয়ে যাচ্ছেন গান্ধী। হ্যাঁ, জওহরলাল, কুরেশি, সুভাষচন্দ্র পরবর্তী বছরের জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হয়ে কংগ্রেসের এই অন্তিম লক্ষ্য ঘোষণার পশ্চাতে শক্তি সংযোজনের প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রতিকূল হাওয়া বইছে। মাদ্রাজ কংগ্রেসের সর্বসম্মতিক্রমে পূর্ণ স্বাধীনতার আদর্শ গৃহীত হলেও এই কংগ্রেসের সমাপ্তির অব্যবহিত পরেই মহাত্মা গান্ধী জানালেন, ভালোভাবে ভাবনা চিন্তা না করেই প্রস্তাবটি গৃহীত হয়েছে, হেস্টিলি কনসিভড অ্যান্ড থটলেসলি পাস্ট। দেখুন, মেজরিটির সিদ্ধান্তকে কিভাবে কি ল্যাঙ্গুয়েজে উনি বিদ্রূপ করলেন এবং আঘাত করলেন। 1927 সালের ডিসেম্বরে ভারতীয় জনসাধারণের অন্তিম আদর্শরূপে পূর্ণ স্বাধীনতার ঘোষিত হবার পর 1928-এ সর্বদলীয় সম্মেলনে পণ্ডিত মতিলাল নেহরুর সংবিধান সংক্রান্ত রিপোর্টে আবার সেই ডোমিনিয়ন স্ট্যাটাসকেই ফিরিয়ে আনা হলো। এই সেই এই সেই এই সেই মতিলাল নেহরু, যাকে দেশবন্ধু বিশ্বাস করে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে স্বরাজ্য দলের লিডার বানিয়ে রেখেছিলেন। সেখানে বসে বসে উনি দেশবন্ধুকে চিট করেছেন, বিট্রে করেছেন এবং গোপনে গান্ধীর সঙ্গে চুক্তি করেছেন যে স্বরাজ্য দলকে দুর্বল করতে হবে, তাকে স্যাবোটেজ করতে হবে, এবং স্যাবোটেজ করলেই নেহরুরা পুরো কংগ্রেসের প্ল্যাটফর্মটা পেয়ে যাবে। বোথ টু সিনিয়র অ্যান্ড জুনিয়র নেহরু, এই তো প্যাক্ট হয়েছিল। আচ্ছা, এবার 1920 কি ঘটেছে আমি অনেক গ্যাপ দিয়ে দিয়ে পড়ছি। সুভাষচন্দ্রের সংশোধনী 973 এবং 1350 ভোটে পরাজিত হয়। সুভাষচন্দ্রের সংশোধনী জয়ী হলে গান্ধীজি কংগ্রেস থেকে অবসর গ্রহণ করবেন বলে একটা হুমকিও দিয়েছিলেন। তা সত্ত্বেও সুভাষচন্দ্রের রেজলিউশন 973টা ভোট পেয়েছিল। এই প্রচ্ছন্ন হুমকিকে উপেক্ষা করেও গান্ধীজি উত্থাপন করলেন 1929-এর 31শে ডিসেম্বরের পূর্বে ডোমিনিয়ন স্ট্যাটাস চাই, আর সুভাষচন্দ্র তার বিরোধী প্রস্তাব নিয়ে দাঁড়ালেন। আমি এবার চলে যাচ্ছি এখান থেকে, একটা দূরে আপনারা পড়ে নেবেন, অনেক বড় লেখা ওনার, পড়ে তাহলে পুরো ভলিউমটা আমি কভার করতে পারবো না। হ্যাঁ, 1929 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এবার সারা ভারতবর্ষ জুড়ে সারা বছর সুভাষচন্দ্র ক্যাম্পেনিং করে গেলেন ইন ফেভার অফ দ্য রেজলিউশন অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। যুবকরা তাই চাইছে, গোটা পাঞ্জাবের যুবকরা তাই চাইছে। পাঞ্জাবের এবার 29 সালে ওই অখণ্ড পাঞ্জাবের, তখন ব্রিটিশ পাঞ্জাবের, তখন 29 সালের অল ইন্ডিয়া কংগ্রেস হচ্ছে, সেই প্রেক্ষাপটে এই লেখাটা স্ট্যান্ডার্ডটা। 1929 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামো রূপে ব্রিটিশ কর্তৃক ডোমিনিয়ন স্ট্যাটাস স্বীকৃতিদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়। 1928-এর কলকাতা কংগ্রেসের এই সিদ্ধান্তের এই শর্ত ব্রিটিশ সরকার অস্বীকার করলে গান্ধীজির নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গান্ধীজি সহজেই বুঝলেন যে কলকাতা কংগ্রেসে ডোমিনিয়ন স্ট্যাটাসের বিরুদ্ধে ব্রিটিশ সম্পর্ক ছিন্ন পূর্ণ স্বাধীনতার বিকল্প প্রস্তাব যে 377 ভোটের বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল, সেই বাঁধ অনতি বিলম্বে পূর্ণ স্বাধীনতার জোয়ারে ভেঙে খান খান হয়ে যাবে। এই জোয়ার প্রতিরোধ করা যাবে না, কিন্তু এই জোয়ারের বৈপ্লবিক গতিবেগ কি হ্রাস করা যাবে না?
যদি কংগ্রেসের বামপন্থী শক্তি জোটকে দুর্বল করা যায়, পূর্ণ স্বাধীনতার বৈপ্লবিক গতিবেগ সেই অনুপাতে দুর্বল হবেই। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুভাষচন্দ্রের আংশিকভাবে প্রতিষ্ঠা পেয়ে গেছেন। না, সুভাষচন্দ্র অসংশয়াতীতভাবে প্রতিষ্ঠা পেয়ে গেছেন গান্ধীজির বিকল্প আপোষহীন সংগ্রামী নেতারূপে। তার সংগ্রামের কৌশল কলকাতা কংগ্রেসেই অবয়ব নিয়েছে। সেই কৌশলের গতি প্রকৃতিও নির্মিত হয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে সকল সম্পর্ক ছেদের পর পূর্ণ স্বাধীনতার লক্ষ্য সাধন, যার মূল মর্ম। এবার গান্ধী কি করলেন? গান্ধী দেখলেন যে যেহেতু ব্রিটিশ তার কথা শুনল না, সে কথা দিয়েছিল যে ডোমিনেন্স স্ট্যাটাসটা 29 সালের 31 ডিসেম্বর মধ্যে দিতে হবে। ব্রিটিশ সে কথা শোনেনি, মানেনি। এবার কি কায়দা করলো? এবার দেখুন, 29 সালে নেহেরুকে কংগ্রেস প্রেসিডেন্ট বানানো হলো। তার হাত দিয়েই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের রেজলিউশন পাশ করানো হলো। আর নেহেরুকে বামপন্থীদের গ্রুপ থেকে সরিয়ে আনা হলো, নিজের ব্লকে নিয়ে নিলেন। বামপন্থী গ্রুপকে দুর্বল করা হলো, সুভাষচন্দ্রকে দুর্বল করা হলো, নিজের ক্যাম্পে স্ট্রং করা হলো। এবং দেখবেন 29 সালের পরে আবার এই গান্ধী গিয়েছেন লন্ডনে, সেখানে আরউইনের সঙ্গে প্যাক্ট করেছেন। সে প্যাক্ট কিন্তু আবার ডোমিনেন্স স্ট্যাটাসের কথা বলেছেন। এই হচ্ছে এই গান্ধী। এই গান্ধী একটা চিটিংবাজ লোক। 1927 সালে ম্যাড্রাস কংগ্রেসে পাশ হয়ে গেছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স রেজলিউশন, সেটাকে স্যাবোটেজ করে 1928 আনলেন ডোমিনেন্স স্ট্যাটাস ক্যালকাটা কংগ্রেসে। আবার চাপে পড়ে কংগ্রেসকে, বামপন্থীদের দুর্বল করে নেহেরুকে নিজের ক্যাম্পে নিলেন। তাকে লোভ দেখানো হলো যে তুমি আগামী দিনের দেশের নেতা, তোমাকে নেতা বানিয়ে দেব। সেই লোভে উনি গান্ধী ক্যাম্পে জয়েন করলেন, পুরোপুরি সারেন্ডার করলেন। এবং তার হাত দিয়েই লোককে দেখানো হলো যে তার নেতৃত্বে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স রেজলিউশন পাস হলো। আর এই গান্ধী আরউইন চুক্তি করেছেন তার পরের বছরই লন্ডনে গিয়ে, সেখানে আবার ডোমিনেন্স স্ট্যাটাস। এই হচ্ছে চিটিংবাজি, বাংলা কথা চিটিংবাজি। এইবার দেখুন, এবার তারপরে আমি আসছি সুভাষচন্দ্রের কিছু কথা নিয়ে। কলকাতা কংগ্রেসে সুভাষচন্দ্রের সংশোধনী প্রস্তাবের সংগ্রামের যে প্রচ্ছন্ন আহ্বান ছিল, সেটাই ছিল অপর শিবিরের চাঞ্চল্যের কারণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে সকল সম্পর্ক রহিত পূর্ণ স্বাধীনতার অপর নামী দুর্বার সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, আপোষহীন আপোষহীন নিরবিচ্ছিন্ন বৈপ্লবিক সংগ্রাম। এই সংগ্রামের প্রকৃতি গান্ধী পন্থার সত্যাগ্রহ সংগ্রাম নয়। এই সংগ্রামকে পর্যায়ক্রমিক সংগ্রামরূপে চিহ্নিত করা যেতে পারে। অর্থাৎ সত্যাগ্রহের পর আপোষ, আবার আপোষের পর সত্যাগ্রহ, এই পর্যায়ক্রমিক ধারায় যে সংগ্রাম সঞ্চালিত হয়। সুতরাং একটি শিবিরে এই পর্যায়ক্রমিক সংগ্রামীদের সমবেত করে অপর শিবিরে আপোষহীন নিরবিচ্ছিন্ন বৈপ্লবিক সংগ্রামীদের সংহত করে কলকাতা কংগ্রেসে দুই প্রতিদ্বন্দ্বী শিবির রচিত হল। পরিখার এক পাশে ছিল গান্ধীপন্থী পরিবর্তন বিরোধীরা, যাদের সে সময় নামকরণ ছিল নো চেঞ্জার, তারা। আর অপর দিকে ছিল স্বরাজপন্থী স্বরাজিস, যারা প্রো চেঞ্জার। একদম এই 29 সালের গোড়ায় এই শিবিরভুক্ত। এবং এইখানেই পরপর এই যে অনেকেই যারা স্বরাজিস ছিল প্রো চেম্বার, তারা এইখানেই লোভে তারা গান্ধী ব্লকে জয়েন করলো, নো চেঞ্জার গ্রুপে জয়েন করলো। এর মধ্যে অন্যতম হচ্ছে, এক হচ্ছে মতিলাল নেহেরু, তার আগেই। এবার জয়েন করলো জুনিয়র নেহেরু। গান্ধী কথা দিয়েছেন, তোমরা সরে এসো ওখান থেকে, তাহলে তোমাদের হাতে আমরা আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ কংগ্রেসকে তুলে দেব, আর তোমার ছেলেকেই আমি পরবর্তী দেশের নেতা বানিয়ে দেব। 1929 আগস্টে লাহোর কংগ্রেসের সভাপতি রূপে জওহরলালের নির্বাচন পর্যন্ত ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামকে এক নতুন পর্যায়ে উন্নীত করেছিল।
এইভাবে এবার আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জওহরলালকে লাহোর কংগ্রেস সভাপতির পদে মনোনীত করে গান্ধীজি যে কুটচাল দিলেন, তার ফলে জওহরলাল একদিকে যেমন একান্তভাবে গান্ধী আশ্রিত হয়ে উঠলেন, অপরদিকে তাকে কংগ্রেসের বামপন্থী নিকট থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। বামপন্থীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া দেখা দিল। এবার লেখার মধ্যে সুভাষচন্দ্রের কিছু কথা এসে গেছে। সুভাষচন্দ্র কি বলছেন? লাহোর কংগ্রেসে দাঁড়িয়ে সুভাষচন্দ্র তার সংশোধনী উত্থাপন করে বলেছিলেন, আই ডু নট সি হাউ উই ক্যান অ্যারাইভ অ্যাট আওয়ার গোল অব ইন্ডিপেন্ডেন্স except by setting up in a in the first instance a parallel government in this country। একদম 1929-এই উনি প্যারালাল গভর্নমেন্টের ডাক দিলেন, সমান্তরাল সরকার। যে তোমরা তো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের বক্তব্য রাখলে, কিন্তু হাউ উইল ইউ অ্যাচিভ দ্যাট? সেটা অ্যাচিভ করার প্রথম শর্তই হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট এ প্যারালাল গভর্নমেন্ট। সুভাষচন্দ্রের এই সংশোধনী প্রস্তাবটি 1929 সালে লাহোর কংগ্রেসে ভোটের জোরে পরাজিত হয় বটে, কিন্তু সেই সঙ্গে এই প্রস্তাব ভারতীয় বৈপ্লবিক সংগ্রামের এক নতুন পর্যায়ে উত্তরণের পথ দেখিয়ে গেল। তার সেই প্যারালাল গভর্নমেন্টের এক্সিকিউশন থেকে দেশের বাইরে করতে হলো সিঙ্গাপুরে 1943-তে। পৃথিবীর এটা একটা স্ট্যান্ডার্ড, যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবের একটা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ইউ হ্যাভ টু ফর্ম এ প্যারালাল গভর্নমেন্ট। এইবার আমি এই ভূমিকা থেকে সরে যাচ্ছি। এবার আমি বইয়ের কন্টেন্টে আসছি। আমি একটা জায়গা পড়বো, সেটা হচ্ছে, একটু পড়ছি আমি আমি প্রাচ্য না, একটু জায়গা পড়ছি, এটা হচ্ছে এই পাবনা জেলা যুব সম্মেলনী। পাবনা জেলা যুব সম্মেলনী 9 ফেব্রুয়ারি 1929। আপনারা শুনে রাখুন, কতগুলো কথা আছে এটার্নাল, চিরকালীন সত্য। পাবনা জেলা, কারণ ওনার বঙ্গদেশের কর্মক্ষেত্রের মধ্যে ওপার বাংলা, বিশেষ করে চট্টগ্রাম, আর এদিকে পশ্চিম বাংলার পুরুলিয়া আর মেদিনীপুর, এগুলো ছিল ওনার অনুগামীদের খুব বড় বিপ্লবীদের জায়গা। আমি কয়েকটা জায়গা নিয়ে পড়ব। পাবনা জেলা যুব সম্মেলনী, 9 ফেব্রুয়ারি 1929। এর সভাপতি, যখন চক্ষু উন্মিলিত করিয়া দেশ বিদেশে দৃষ্টি নিক্ষেপ করি, তখন কি দেখিতে পাই? দেখিতে পাই চারিদিকে জীবনের স্পন্দন, জাগরণের সমুদয় লক্ষণ, নবসৃষ্টির উন্মেষ। পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তরুণের প্রাণ জাগিয়াছে। দুর্বলতা, অবিশ্বাস ও ক্লৈব পরিহার করিয়া সে আপনার ভয় করিয়া দাঁড়াইয়াছে। আপনার পায়ে ভর করিয়া দাঁড়াইয়াছে। ভবিষ্যতের উত্তরাধিকারী যাহারা, সেই তরুণ সম্প্রদায় আজ নিশ্চেষ্ট নয়, তাহারা আজ অধিকার লাভের জন্য বদ্ধপরিকর হইয়াছে এবং অধিকার সংরক্ষণের জন্য যোগ্যতা অর্জন করিতেছে। তরুণের এই নবজাগরণ পৃথিবীর ইতিহাসে নতুন ঘটনা নয়। ইহাকে পাশ্চাত্য বস্তু জ্ঞান করিলে আমরা অন্যায় করিব। তাই গত বৎসর নাগপুরে তরুণদের সভায় আমি বলিয়াছিলাম, দি ভয়েস অফ কৃষ্ণ is the voice of immortal youth. The voice of Krishna was the voice of immortal youth. The voice of Krishna is the voice of the immortal youth. ধ্বংসের করাল মূর্তি দেখিয়া অর্জুন ভীতগ্রস্ত হইয়াছিলেন। ক্ষণিকের জন্য তিনি বিস্মিত হইয়াছিলেন যে
ধ্বংস বিনা সৃষ্টি হইতে পারে না। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার সাহায্যে তাহাকে বুঝাইতে হইয়াছিল যে কুরুক্ষেত্রের মহাশ্মশানের উপরেই ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হইবে। এখন প্রশ্ন উঠিতেছে, তরুণের আদর্শ কি? আমি এগিয়ে যাচ্ছি। বহুদিন যাবৎ তরুণ শক্তি আত্মবিস্মৃত ছিল, তাই কলুর বলদের মতো সে পরের কষাঘাত খাইয়া পরের নির্দিষ্ট পথে চলিতেছিল এবং দায়িত্বভার অপরের হাতে তুলিয়া দিয়া অন্ধের মতো কাজ করিয়া আসিয়াছে। যতদিন পর্যন্ত এরূপ অবস্থায় সমাজের এবং জাতীয় ক্রমিক উন্নতি ঘটিয়াছে, ততদিন পর্যন্ত বিশেষ কোনো গোলমাল সৃষ্টি হয় নাই। কিন্তু যে দেশ বা যে যুগে নেতৃবর্গের অযোগ্যতার জন্য সমাজের ও জাতির দুর্গতি ঘটিয়াছে, সেখানে তরুণ সম্প্রদায় বিদ্রোহী হইয়াছে। সুলতানের হাতে সমস্ত শক্তি ও কর্তব্যভার অর্পণ করিয়া তুর্কি জাতি যখন ক্রমশ অধোগতির মুখে চলিতে লাগিল, তখন বিদ্রোহী তুর্কি তরুণেরা নব্য তুর্কিদের প্রতিষ্ঠা করে। আর গ্যাপ দিয়ে এগিয়ে যাচ্ছি। অনেকের ধারণা যে জনসাধারণকে বা তরুণ সমাজকে জাগাইতে হইলে রাষ্ট্র বা সমাজ সম্পর্কীয় মতবাদ প্রচার করিতেই হইবে। সমাজ বা রাষ্ট্রের আদর্শ কি হওয়া উচিত এ বিষয়ে আজকাল অনেক প্রকার মতবাদ বা ইজম প্রচলিত আছে, যথা অ্যানার্কিজম, সোশ্যালিজম, কমিউনিজম, বলসেভিজম, সিন্ডিক্যালিজম, রিপাবলিকানিজম, কনস্টিটিউশনাল মোনার্কি, ফ্যাসিজম ইত্যাদি। এক একটি ইজমের গোড়া ভক্তেরা মনে করেন যে এই মতের প্রতিষ্ঠা হইলে পৃথিবীর সকল দুঃখ দূর হইবে। আজকাল তাই কোনো কোনো দেশে ইজমের লড়াই খুব ঘনাইয়া উঠিয়াছে। আমার নিজের কিন্তু মনে হয় যে কোনো ইজমের বা মতবাদের দ্বারা মানবজাতির উদ্ধার হইতে পারে না। যদি সর্বাগ্রে আমরা মনুষ্যোচিত চরিত্র লাভ না করিতে পারি। স্বামী বিবেকানন্দ তাই বলিলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরি করা আমার জীবনের উদ্দেশ্য। জাতি গঠনের এবং ইজম প্রতিষ্ঠার ভিত্তি খাঁটি মানুষ। খাঁটি মানুষ সৃষ্টি করা যুব আন্দোলনের প্রধান উদ্দেশ্য। খাঁটি মানুষ সৃষ্টি করিতে হইলে সব দিক দিয়া তাহার বিকাশ হওয়া চাই। ইহা হইতে প্রতিপন্ন হইবে যে যুব আন্দোলনের সহিত সোশ্যালিজম বা সমাজতন্ত্রবাদের অভেদ প্রতিপন্ন করা ঠিক নয়। সব ইজমের মূলে যে সমস্যা, সেই সমস্যা সমাধান করা যুব আন্দোলনের অন্যতম আদর্শ। তরুণ আন্দোলনের দুইটা দিক আছে, আন্তর্জাতিকতার দিক এবং জাতীয়তার দিক। আন্তর্জাতিকতার দিক হইতে এই আন্দোলনের উদ্দেশ্য বিশ্ব মানবকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। দেশ ও জাতি নির্বিশেষে মানুষে মানুষে যে ভাইয়ের সম্পর্ক, সেই ভাব তরুণ আন্দোলনের দ্বারা স্পষ্ট হইয়াছে। আন্তর্জাতিক যুব সম্মেলনের অধিবেশনে এই সঞ্চারের সহায়তা করিয়া থাকে। বিভিন্ন জাতির মধ্যে যে বিশেষ বিদ্বেষ বন্দী এখনো প্রজ্বলিত আছে, তাহা যদি নির্বাপিত করিতে হয়, তাহলে দেশে দেশে আন্দোলনের যথেষ্ট প্রসার হওয়া উচিত। বিভিন্ন জাতির মধ্যে যাহাতে যুদ্ধবিগ্রহ না হয় এবং পৃথিবীতে শান্তি যাহাতে স্থাপিত হয়, সেই উদ্দেশ্যে অনেক দেশের তরুণরা সংঘবদ্ধ হইতেছে। তরুণরা এতদিন পরে বুঝিতে পারিয়াছে যে কূট রাজনীতিবিদদের হাতে তাহারা ক্রীড়ার পুত্তলিকার মতো। কামান বন্দুকের সম্মুখে তাহাদিগকেই বারে বারে অগ্রসর হইয়া আত্মবলিদান করিতে হইবে। অথচ এমন অনেক যুদ্ধ হয় যাহা শুধু কূট চক্রান্তের ফল, তাহার দ্বারা কোনো জাতির প্রকৃত কল্যাণ হয় না।
পৃথিবীতে শান্তি স্থাপনের চেষ্টা এমন এখন ব্যর্থ হইবেই হইবে, কারণ আজ সুশৃঙ্খল অনেক জাতি শৃঙ্খলিত এবং পদদলিত। যে পর্যন্ত তাহারা সকলে মুক্ত না হইতেছে, সেই পর্যন্ত শান্তির অর্থ দাসত্ব ও পরাধীনতা। তথাপি এই কথা স্বীকার করিতে হইবে যে যদি কোনোদিন পৃথিবীতে শান্তি সংস্থাপিত হয়, তবে বিশ্বের তরুণ সমাজই তাহা স্থাপনা করিবে। এবার একটা সুন্দর কথা বলছেন, দেখুন। বিভিন্ন জাতি বা বিভিন্ন বর্ণের মধ্যে রক্ত সংমিশ্রণের পরিণাম সম্বন্ধে আমাদের মত যাহাই হোক না কেন, একথা বোধহয় কেউ অস্বীকার করিবে না যে বিভিন্ন সভ্যতা ও শিক্ষার সংঘর্ষের দরুন চিন্তা জগতে বিপ্লব উত্থাপিত হয়, বিপ্লব উপস্থিত হয়। এই বিপ্লবী জাতির চৈতন্যের লক্ষণ। ইংরেজ এদেশে আসার পরে আমাদের চিন্তা জগতে একটা বড় রকমের ওলটপালট হইয়াছিল। ইহা বর্তমান যুগের নবজাগরণের সূত্রপাত। তারপর হইতে আমরা অন্তর্দৃষ্টি ফিরিয়া পাইয়াছি, নিজেদের বর্তমান অবস্থা বিশ্লেষণ করিয়া দেখিতে শিখিয়াছি। আমাদের বর্তমান অবস্থার সহিত একদিকে আমাদের প্রাচীন অবস্থা তুলনা করিয়াছি, অপরদিকে স্বাধীন জাতির অবস্থা তুলনা করিয়াছি। নিজেদের বর্তমান অবস্থার হীনতা ও লাঞ্ছনার অনুভূতির সঙ্গে আমরা গৌরবময় ভবিষ্যতের স্বপ্ন দেখিতে শিখিয়াছি। যে ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখিতে শিখিয়াছি, তাহা আমাদের গৌরবময় অতীত হইতেও অধিক গরিমাময়। এই স্বপ্ন বা আদর্শবাদের মধ্যে সৃষ্টির বীজ লুক্কায়িত। জাতিকে যদি জাগাইতে হয়, তাহলে বর্তমানের প্রতি প্রবল অসন্তোষ সৃষ্টি করিতে হইবে এবং এক উচ্চ আদর্শের ধ্যান করিতে শিখাইতে হইবে। তাই আমাদের যুব আন্দোলনের একদিক আছে অসন্তোষ, আরেক দিকে আছে আদর্শের আকর্ষণ। আমি আবার গ্যাপ দিয়ে চলে যাচ্ছি। আমি সুভাষবাবু, হ্যাঁ, সুভাষিজমের প্রচার। প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়, অনেকগুলো কথা আছে এখানে। অশান্তি জীবনের লক্ষণ, যুব আন্দোলনের হেতু, সৃষ্টি ও ধ্বংস পাশাপাশি চলিয়াছে। একটু লাইনটা পড়ি। সৃষ্টি আর ধ্বংস উভয়ই পাশাপাশি চলিয়াছে। যাহা নিজে গড়িতেছে, তাহাই আবার ভাঙিতেছি। কেননা কোনো জিনিসই দীর্ঘকাল জীবন্ত থাকে না। কালক্রমে ভিতরে প্রাণ শুকাইয়া যায়, জাগিয়া থাকে কেবল বাহিরের প্রাণহীন রূপ। এই শুষ্ক কঙ্কালকে ভাঙিবার জন্য চাই ধ্বংস। জীবনের লক্ষ্য, সৃষ্টি ক্ষমতা, এগুলো একটা হেডলাইন। অসন্তোষ, জ্ঞান এবং আত্মবিশ্বাস, নতুনত্ব তরুণের লক্ষণ। এরকম আমূল পরিবর্তন চাই। পূজা তার সংগ্রাম অপার। সমাজের ভিত্তি নাড়াইতে হইবে, নতুন মনোভাবের সৃষ্টি চাই। এরকম পরপর আছে। এবারের হোলি রঙের নয়, আগুনের। অনেকগুলো বক্তব্য আছে, স্পিচ আছে। এগুলো সব পড়লে কতক্ষণ হলো? 48। আমি এবার একটু এগিয়ে যাই। ভেতরে অনেকগুলো পাতা আমি উল্টে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি এইবার একদম একটা জায়গাতে। কারণ নেতাজির এই যে 1 বছরের কর্মকাণ্ডের মধ্যে মনে রাখবেন, চট্টগ্রামে যে মাস্টারদা সূর্য সেনের যে সংগঠন ছিল, এরা কিন্তু দেশপ্রিয় যতীন সেনগুপ্তের গ্রুপে ছিল না। এটা ছিল সুভাষপন্থী। দেখবেন এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো একটা বড় ঘটনা
তার আগে সুভাষচন্দ্রের সঙ্গে ওরা দেখা করে গেছে বেঙ্গল ভলেন্টিয়ার্সে, এবং সুভাষচন্দ্র চট্টগ্রাম গিয়েছেন, গোপন আলোচনা সব হয়েছে, এগুলো পরবর্তীকালে প্রকাশ পেয়েছে। এবং দেখবেন পরবর্তীকালে এই চট্টগ্রাম আন্দোলনের যতগুলো লিগেল কেস হয়েছিল, সেই লিগেল কেসগুলো মেজদা শরৎ বোস কিন্তু বিনা পারিশ্রমিকে অনেকগুলো লড়েছেন, নিজে গিয়েছেন ওপর বাংলায়। ঠিক তেমনি একদম ব্রিটিশ অখণ্ড বাংলার অপর প্রান্তে একদম জঙ্গলমহলের মেদিনীপুর সম্বন্ধে ওনার একটা উইকনেস ছিল। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, মনে রাখবেন নেতাজির বেঙ্গল ভলেন্টিয়ার্স 1928 ক্যালকাটা কংগ্রেসের তার বিস্তৃতি ঘটে গেছিল একদম গোপনে বিভিন্ন প্রান্তে দেশের। মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার্স ভারতবর্ষের ইতিহাসে একটা ইউনিক অবদান রেখে গেছে। ব্রিটিশ ইন্ডিয়ার একমাত্র ডিস্ট্রিক্ট মেদিনীপুর, তখন অখণ্ড মেদিনীপুর, এখানে বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা একদম বলে বলে ডিএমদের সরিয়ে দিয়েছে। তারা প্রথমে বলেছে যে আমরা মেদিনীপুরের মাটিতে কোনো হোয়াইট ডিএমকে বরদাস্ত করব না। কথা শোনেনি? পেডি ডগলাস বার্জ পর পেডি খতম হয়ে গেল, তারপর ডগলাস ছিলেন, ডগলাস বলেন আমি থাকবো। আবার তাকে ওয়ার্নিং দেওয়া হলো যে আমরা কোনো শ্বেতাঙ্গ ডিএমকে মেদিনীপুরের মাটিতে বরদাস্ত করব না। ডগলাস পরের বছর খতম হয়ে গেলেন। বার্জ এলেন বুক চিতিয়ে, তাকেও বলা হলো আমরা মেদিনীপুরের মাটিতে কোনো সাদা ডিএম বরদাস্ত করব না। খতম। তারপর ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম ডিস্ট্রিক্ট, যেখানে আমাদের দেশীয় আইসিএসকে, দেশীয় কালা আদমি ডিএমকে অ্যাপয়েন্ট করতে হয়েছিল, মিস্টার সেন, যার স্ত্রী ছিলেন কবি রবীন্দ্রনাথের খুব স্নেহধন্যা, নামটা এই মুহূর্তে মনে আসছে না, খুবই পণ্ডিত মানুষ। তিনি মেদিনীপুর জেলায় সেই সময়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শতবার্ষিকী প্রোগ্রামটা করেছিলেন। সেই প্রেক্ষাপটে তিনি রবীন্দ্রনাথকে বৃদ্ধ বয়সে এখানে টেনে নিয়ে এসেছিলেন দ্বারোদ্ঘাটন করার জন্য, এবং তাকে পেয়ে বাংলার মেদিনীপুরের বিপ্লবীরা, বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা কিছুটা শান্ত হয়েছিল। সেই মেদিনীপুরে আসছেন একদম মেদিনীপুর জেলা সম্মেলন, যুব সম্মেলনে। সেখানে কি বলছেন একটু পরে আমি চলে যাব। সুভাষচন্দ্রের পছন্দের একদম মেদিনীপুর বেঙ্গল ভলেন্টিয়ার্স। পূর্বেকার সব আন্দোলনের দ্বারা যদি আমাদের অন্তরের ক্ষুধা মিটিত এবং জাতীয় জীবনের সব প্রয়োজন সিদ্ধ হইত, তাহা হইলে যুব আন্দোলন কোনোদিন জন্মিত না। কিন্তু দৃষ্টির সংকীর্ণতার দারুণী হোক অথবা প্রচেষ্টার অভাবেই দরুণী হোক, তাহা হয় নাই। তরুণ প্রাণ বহুদিন যাবৎ অপরের স্কন্ধে আপনার এবং আপনার জাতির সব দায়িত্ব চাপাইয়া যখন শেষে দেখিল যে তাহার আকাঙ্ক্ষা উদ্দেশ্য পূর্ণ হইল না, তখন সে আর নিশ্চিন্তে থাকিতে পারিল না। সব ক্লৈব ত্যাগ করিয়া সে তখন স্থির করিল একবার সমস্ত দায়িত্ব নিজের হাতে লইয়া দেখিবে ফলাফল কি হয়। এ বিশ্বাস তাহার হইল যে কল্যাণকৃত কখনো দুর্গতি প্রাপ্ত হইবে না। নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গাভিত্তিং তাত গচ্ছিত। এবং সঙ্গে সঙ্গে এ বিশ্বাসও তাহার হইল যে ভরসা করিয়া এই ভার গ্রহণ করিলে পরিণাম কখনো অশুভ হইবে না। জয়লাভ করিলে
সে বসুন্ধরা ভোগ করিতে পারিবে এবং জয়ের পূর্বে মৃত্যুমুখে পতিত হইলে স্বর্গলাভ স্বর্গরাজ্যে স্থান পাইবে। হত বা প্রাপ্স্যাসি স্বর্গং জিভা বা ভক্ষসে মহিং। আবার গ্যাপ দিচ্ছি, একটু পড়ে যাচ্ছে এটা। যাহারা মনে করেন যে যুব আন্দোলন সাগর পারের সামগ্রী, তার জন্ম 1897 খ্রিস্টাব্দে এবং তার জন্মদাতা জার্মানির কার্ল ফিশার তাহারা কিছুই জানেন না। এই পৃথিবীতে জরা বার্ধক্য যতদিন আছে, যুব আন্দোলনও ততদিন আছে। তবে বর্তমান যুগে যুব আন্দোলন বিরাট ও বিশিষ্ট রূপ ধারণ করিয়াছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুব আন্দোলনের পশ্চাতে এক মহান আদর্শবাদ আছে। এই আদর্শবাদ নতুন হইলেও বহু পুরাতন। যুগে যুগে এই আদর্শবাদী মানুষের প্রাণকে সঞ্জীবনী সুধায় ভরপুর করিয়া নতুন জীবন ও নতুন শক্তি দান করিয়াছে। অতি প্রাচীনকালে আমাদের এই দেশে মানুষ ধর্মরাজ্যের স্বপ্ন দেখিত। মানুষ তখন চাহিত তখনকার সমাজ ও রাষ্ট্র ভাঙিয়া ধর্মরাজ্য স্থাপন করিতে। প্রাচীনকালে গ্রিস দেশে সেখানকার ঋষিরা স্বপ্ন দেখিত আইডিয়াল রিপাবলিকের, আদর্শ প্রজাতন্ত্রমূলক সমাজের। তারপরে যুগের পর যুগ কত দেশে যে কত মনীষী কত ইউটোপিয়া বা স্বপ্ন দেখাইয়া আসিয়াছেন। কেহ লিখিতেছেন নিউ এজের কথা, নতুন যুগের কথা। কেহ লিখিতেছেন গ্রেট সোসাইটি বা বৃহত্তর সমাজের কথা। কেউ লিখিয়াছেন মিলেনিয়ামের কথা। কেউ লিখিয়াছেন অনাগত সত্য যুগের কথা। কেউ লিখিতেছেন সোশ্যালিস্ট স্টেটের কথা, সাম্যবাদমূলক রাষ্ট্রের কথা। নানা দিক দিয়া নানাভাবে নানা রূপের মধ্যে তরুণের প্রাণ যুগের পর যুগ একটা আদর্শ সমাজের এবং আদর্শ মানুষের স্বপ্ন দেখিয়া আসিতেছে এবং সাধ্যমতো তাহা বর্ণনা করিবার চেষ্টা করিয়া আসিতেছে। বর্তমান যুগে কি প্রাচ্যে কি পাশ্চাত্যে আমরা সুপারম্যান বা অতি মানবের কথা শুনিতে পাই। সুপারম্যানের মতবাদ অনেকে উপহাস করিয়া উড়াইয়া দেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা উপহাস করে বিষয় নয়, কারণ ইহার মধ্যে একটা মহান সত্য নিহিত আছে। সুপারম্যানের যে রূপ জার্মান দার্শনিক নিৎসে দেখিয়া দিয়াছেন, অথবা ভারতের কোনো মনীষী দিবার চেষ্টা করিয়াছেন, তাহা আপনারা অখণ্ড সত্য বলিয়া গ্রহণ না করিতে পারেন, কিন্তু তাদের উদ্দেশ্য যে সাধু এবং মনুষ্য জাতির পক্ষে কল্যাণকর এবং তাদের প্রচেষ্টা যে প্রশংসনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে জাতির শ্রেষ্ঠ মনীষীগণ সুপারম্যানের স্বপ্ন দেখেন না, সে জাতির কি আইডিয়ালিজম বা আদর্শবাদ আছে? এবং যে জাতির আদর্শবাদ নাই, সে জাতি কি জীবন্ত? সে জাতি কি মহত্তর সৃষ্টির অধিকারী হইতে পারে? খ্রিস্টীয়দের বাইবেলে একটা কথা আছে, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। শুধু উদর পূরণের দ্বারা মানুষ বাঁচিয়া থাকিতে পারে না, তাহার জীবন ধারণের জন্য অন্যরকম খোরাকেরও প্রয়োজন। মানুষ জানিতে চায় তাহার জীবনের উদ্দেশ্য কি, সে কেন বাঁচিয়া আছে, তার জীবন ধারণের সার্থকতা কিসে। আমি একদম সংযত ভাষা অত্যন্ত সংযত। এবার আমি খুব খুব বড় প্রায় 20 পাতার ভাষণ, একটা 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 কথা একটু একটু বলে একটু পড়ে থেমে যাব। জনৈক বন্ধু আমাকে একদিন জিজ্ঞাসা করিয়াছেন, গত 2 বৎসর, মানে ওনাকে প্রশ্ন, গত 2 বৎসর ধরিয়া আপনি কি করিয়াছেন? এই প্রশ্নের উত্তর দিতে হইলে সঙ্গে সঙ্গে একটু তুলনা করা দরকার। গত 2 বৎসরের আগে 2 বৎসর কি হইয়াছিল এবং গত 2 বৎসরে অন্য প্রদেশে বা কি হইয়াছে, এই কথা জিজ্ঞাসা করিলে বোধহয় অপ্রাসঙ্গিক হইবে না। গত 2 বৎসর বেশি কাজ হোক আর নাই হোক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে রাষ্ট্রীয় সংগ্রাম বলিতে যাহা বোঝা যায়, তাহা যদি ভারতবর্ষে কোথাও থাকে তবে আছে এই বাংলায় এবং পাঞ্জাবে। এবং গত 2 বৎসর বাংলাদেশে
বাংলার দেশে জোরের সঙ্গে একটা আন্দোলন যদি না চলিয়া থাকিত, তাহলে আজ বাঙালি সরকার বাহরদের ক্রুদ্ধ দৃষ্টি আকর্ষণ করিতে পারিত না। এবার আমি আমি এগিয়ে যাচ্ছি একদম শেষের দিকে, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। আমাদের কর্তব্য কি তাহা আর খুলিয়া বলার প্রয়োজন নেই। আমরাই যে নতুন ভারতের স্রষ্টা, অতএব এসো আমরা সকলে মিলিয়া এই পবিত্র মাতৃযজ্ঞে যোগদান করি। মা আমাদের আবার রাজ রাজেশ্বরীর সিংহাসনে অধিষ্ঠিত হইবেন। মা আমাদের আবার রাজ রাজেশ্বরীর সিংহাসনে অধিষ্ঠিত হইবেন। এখনকার কাঙালিনী মাকে ষড়ৈশ্বর্য সম্পন্না দশভুজারূপে দেখিয়া আমাদের চক্ষু সার্থক হইবে। অতএব এসো ভাতৃবৃন্দ, আর মুহূর্ত মাত্র বিলম্ব না করিয়া সর্বস্ব বলিদানের জন্য মাতৃচরণে সমবেত হই। এই অনুপ্রেরণা না পেলে বেঙ্গল ভলেন্টিয়ার্স মেদিনীপুরের মাটিতে এই কাজ করতে পারত না। এবং একদম কথাগুলোর ভয়েস মহাকালের ভয়েস। এবং বন্দে মাতরম গানের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের একদম কণ্ঠস্বর। এবার লাহোর কংগ্রেসে তো ঘটা করে আবার সেই টোটাল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স রেজলিউশন নেহরুকে প্রেসিডেন্ট করে অনেক কাণ্ড করা হলো। সেইখানেও এবার সুভাষচন্দ্র একটা রেজলিউশন পাশ করাচ্ছে, নিয়ে এসেছেন। একদম আমি আন্ডার কোট করছি। লাহোর কংগ্রেসে ভাষণ, প্যারালাল গভর্নমেন্টের প্রস্তাব, প্রতি সরকার গঠনের প্রস্তাব। কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসে বিগত অধিবেশনে গৃহীত প্রস্তাব অনুসারে এই কংগ্রেস এখন ঘোষণা করিতেছে যে কংগ্রেসের আদর্শ বর্ণিত স্বরাজ বলিতে পূর্ণ স্বাধীনতা বোঝায়। এখন বলছে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করাই তাহার তাৎপর্য। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তাহার ভারতীয় অনুচরদের অপসারিত করিয়া পূর্ণ স্বাধীনতা লাভের উদ্দেশ্যে বর্তমান কংগ্রেস একদিকে ভারতে একটি প্রতিসরকারের প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার পক্ষে অবিরাম প্রচার চালাইবার এবং অপরদিকে যখন যেখানে সম্ভব কর বন্ধ, সাধারণ ধর্মঘট সহ আইন অমান্য আন্দোলন পরিচালনার প্রস্তাব গ্রহণ করিতেছে। উপরোক্ত দ্বিমুখী কর্মসূচি কার্যকর করার উদ্দেশ্য এই কংগ্রেস অবিলম্বে ভারতের যুবক, শ্রমিক, কৃষক এবং অন্যান্য নিপীড়িত শ্রেণীগুলিকে সংগঠিত করিতে দেশের জনসাধারণের প্রতি আহ্বান জানাইতেছে। প্যারালাল গভর্নমেন্টের প্রস্তাব আনছে। গান্ধী তার দলবলের পক্ষে এই প্রস্তাব তো গ্রহণ করা সম্ভব নয়। আমি আজকে আর বেশি কিছু পড়ছি না। সেকেন্ড ভলিউমটা আমি কয়েকটা জায়গায় মনে হয়েছে আজও রিলেভেন্ট। ওনার সব কথাই রিলেভেন্ট আজও, কতগুলো কথা বেশি রিলেভেন্ট, আমি সেগুলো পড়ে শোনালাম। সুভাষবাবু, সুভাষচন্দ্র এখানে গীতার শ্লোক উদ্ধৃত করেছেন, শ্রীমদ্ ভাগবত গীতার সম্পূর্ণ আয়ত্ত করেছিলেন একদম। গীতা তৎকালীন বিপ্লবীদের একদম একদম বিপ্লবীদের সর্বক্ষণ সাথী ছিল, বরাবর আশাবাদী ছিলেন সুভাষচন্দ্র। এই গীতা যখন উনি বিদেশে যাচ্ছেন তখনও সঙ্গে, যখন সাবমেরিন যাত্রা তখনও সঙ্গে, যুদ্ধক্ষেত্রেও সঙ্গে। খুব ভালো বিষয়গুলি আজ পড়েছেন। এই পাঠ সুভাষিজমের প্রচার প্রসার করাতে সক্ষম। হ্যাঁ, এই লাইভ প্রোগ্রাম আগামী দিনেও জারি থাকুক স্যার। আচ্ছা দেখি, আমি পরপর 6টা ভলিউম কমপ্লিট করব, আর সুভাষচন্দ্র অন্য বইগুলো নিয়ে আমি বসবো। হ্যাঁ, দেখি 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 নেতাজি বিবেকানন্দের সন্ন্যাস, দেশবন্ধু চিত্তরঞ্জনের উদার প্রেম ইত্যাদি।
শুভরাত্রি, আজকে রাখি। আমি কালকে সময় পেলে সুবরালোচনা বলি, থার্ড ভলিউম জয়শ্রী প্রকাশনটা নিয়ে কালকে আমি বসবো। শুভরাত্রি, শুভরাত্রি।